প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি ফেসবুক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান স্কিন গাইডের তৃতীয় পর্বে। সাথে আছি আমি ডক্টর হুমায়রা বুশরা হোসেন। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে, পাওয়ার্ড বাই বোরি এবং ক্লোপিরক্স। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় ত্বকের ছত্রাকের সংক্রমণ ও তার প্রতিকার। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অত্যন্ত স্বনামধন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডাক্তার এন হুদা, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনাদের যদি স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বা স্কিন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকে ছত্রাকের সংক্রমণ ও তার প্রতিকার। স্যার, প্রথমে যদি জিজ্ঞেস করি যে আমাদের আসলে আপনাদের আউটডোরে যে সকল পেশেন্ট আছে, বেশিরভাগই দেখা যায় যে অনেকেই দেখা যায় যে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের কোনো না কোনো সমস্যা অনেকেরই থাকে। স্যার, সেক্ষেত্রে স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন আসলে জিনিসটা কি এবং এটা কিভাবে হয়। ঠিক যে সময় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের, এটা গ্রীষ্মকাল, সামার টাইম। এই টাইমে কিন্তু ছত্রাক জাতীয় বা ফাঙ্গাল ইনফেকশন গুলো বেশি হয়। এবং এই সময় আমাদের চেম্বারে হোক বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে হোক, হসপিটালের আউটডোর গুলোতে প্রচুর রোগী আসে যারা ছত্রাক ইনফেকশন বা ফাঙ্গাল জাতীয় ইনফেকশন গুলো নিয়ে আসে। তো জি। চর্মরোগ তো হাজার রকমের আসে গ্রীষ্মকালে, তার মধ্যে সবচেয়ে বেশি চর্মরোগ দেখা দেয় ছত্রাক জাতীয়, কারণ ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন গুলো গরম আবহাওয়া বা ঘাম জনিত কারণে বেড়ে যায়। তো আচ্ছা। এই ব্যাপারে আমি বলবো যে ছত্রাক জাতীয় ওষুধগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বেশি হয় সাধারণ একটা ছত্রাক রোগ, যেটা সাধারণ ভাষায় মানুষ বলে সুলি, কেউ বলে সলম, কোনো কোনো আঞ্চলিক ভাষা আছে, যেমন রাজশাহী রংপুরের দিকে বলে সাইল, এই ধরনের বলে বাংলায়। কিন্তু অ্যাকচুয়ালি এটার ইংরেজি নাম হলো ভার্সিকুলার, টিনিয়া ভার্সিকুলার। ভার্সিকুলার কথাটার মানে হলো বিভিন্ন কালার। দেখা যায় যে শরীরের উপরের অংশে ছত্রাক জাতীয় যে ইনফেকশন গুলো হয়, টিনিয়া ভার্সিকুলার বা সুলি বা সোজ যেটাকে আমরা বলি, এটা সাধারণত দেখতে একটু সাদা সাদা মতো হয়। কিন্তু এটা আবার আমাদের শরীরের কালারের উপর নির্ভর করে এবং সান এক্সপোজারে, রোদে যায় কিনা সেটার উপর নির্ভর করে কালার কিছুটা ভেরিয়েশন হয়। এই জন্য এটার ইংরেজিতে নাম হলো ভার্সিকুলার, মানে বিভিন্ন টাইপের কালার। যাই হোক, জি। এটাই সবচেয়ে কমন, যেটা সাধারণ মানুষ নিয়ে আসে। অনেকে ভাবে যে যাদের একটু সাদা হয়ে যায় তারা ভাবে যে এটা বোধহয় সেতি রোগ। তো এটা আচ্ছা। এই ভয়ে অনেকে চলে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ছত্রাক জাতীয় রোগগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো এই সুলি বা সলম জাতীয় রোগ, যেটাকে আমরা ইংরেজিতে টিনিয়া ভার্সিকুলার বলি। এটা রোগী সবচেয়ে বেশি আছে। এরপরে যেটা আসে সেটা হলো দাঁত জাতীয় রোগ, যেটা বাংলায় আমরা দাঁত বলি। এটার ইংরেজি নাম হলো টিনিয়া, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্যাপিটিস। টিনিয়া কথাটার মানে হলো ছত্রাক জাতীয় একটা সংক্রমণ। তো আচ্ছা। এই এই টিনিয়াসিসটা শরীরের বিভিন্ন জায়গায় হলে বিভিন্ন নামে পরিচিত হয়। যেমন শরীরে হলে এটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস, তারপরে মাথায় হলে বলি টিনিয়া ক্যাপিটিস। এটা এক ধরনের আচ্ছা। ফাঙ্গাস। টিনিয়া কথাটার মানে হলো ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়াসিস মানে হলো ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া কথাটার মানে হলো ফাঙ্গাস, তার মানে হলো ছত্রাক। তো এই দাঁতটা কিন্তু বেশ কমন। দাঁত সারা বছরই হয়, গ্রীষ্মকালে তো সব ফাঙ্গাল ইনফেকশনে বেশি হয়। তো তার মধ্যে প্রথমে যেটা বললাম সুলি বা সবচেয়ে বেশি হয়, তারপরে দাঁত জাতীয় সংক্রমণ বেশি হয়। ইদানিং দেখা যাচ্ছে যে দাঁত জাতীয় সংক্রমণগুলো সাধারণ ছত্রাক বিরোধী যেসব ওষুধ আছে, ছত্রাক বিধ্বংসী যেসব ওষুধ আছে, সেগুলো কার্যকরী হচ্ছে না বেশিরভাগ ছত্রাক ইনফেকশন, দাঁত জাতীয় ইনফেকশনে, এবং খুব তাড়াতাড়ি পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। সাধারণ যেগুলো ওষুধ আমরা আগে ইউজ করতাম, ব্যবহার করতাম, যেমন কেটাকোনাজল, কেটোরাল নামে পাওয়া যায়, তারপরে ফ্লুকোনাজল যেমন পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, তার মানে হলো যে ফ্লুগাল নামে পাওয়া যায়, ফ্লুকোনাজল। এই জি। ওষুধগুলোর এখন কার্যকারিতা একেবারে কমে গেছে। কারণ হলো যে আচ্ছা। এখন যে ফাঙ্গাল ইনফেকশন গুলো হচ্ছে ইদানিং, সেগুলো রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। গতানুগতিক যেগুলো ছত্রাক বিরোধী ওষুধ ছিল, সেগুলো এখন আর কাজ করছে না। এখন
নতুন যেগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ মার্কেটে এসছে তার মধ্যে ভরিকোনাজল স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করে ভরি নামে, এটা 200 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। এবং অন্য আরো অনেকগুলো কোম্পানি, এখন 3-4টা কোম্পানি তৈরি করতেছে নতুন ড্রাগ। এই ড্রাগটা একটু দামি, এই ড্রাগ কিন্তু সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুব মুশকিল। এক একটা ট্যাবলেটের দাম 100 টাকার উপরে। এটা অনেক কোম্পানির আছে 160 টাকা, 140 টাকা দাম। অবশ্যই স্কয়ার ফার্মা এটাকে ভরি নামে নিয়ে আসতে একটু কম দামে, একটা ট্যাবলেট 100 টাকা দাম, 200 মিলিগ্রাম ট্যাবলেট। তো এটা প্রায় খেতে হয় 1 মাস কমপক্ষে। শুরুতে একটু লোডিং ডোজে খেতে হয়, দুটো করে, দুটো দিয়ে শুরু করতে হয়, সকালে দুটো রাত্রে দুটো, মানে 4 ট্যাবলেট দিয়ে শুরু করতে হয়। তারপরে অ্যাকর্ডিং টু এজ, বডি ওয়েট, এটার উপর নির্ভর, এটা ডোজটা নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে ডেইলি দুটো করে 1 মাস খেতে হয়। আর এছাড়া ক্লোপাইরক্স, যেটা দেখা যাচ্ছে ক্লোপাইরক্স, এটা অ্যাকচুয়ালি ক্রিম ফর্মে পাওয়া যায় এবং শ্যাম্পু ফর্মে পাওয়া যায়, এটাও মোটামুটি কার্যকরী। আর এছাড়া আরো অনেকগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে, যেমন লুলিকোনাজল, এটা লেটেস্ট একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এটা লোকালি ইউজ করতে হয়। যাই হোক, এখন এই ফাঙ্গাল ইনফেকশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে, আগে বললাম শোথ বা সলম, যেটাকে বলছি বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বলে। আর নেক্সট হলো দাঁত জাতীয় রোগগুলো। এছাড়া দাঁতের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন ধরেন দাঁতের মধ্যে প্রকারভেদ, আমি আগেই বললাম যে মুখের যদি দাঁত হয় এটা এক ধরনের চিকিৎসা। তারপরে মাথা হলে বলে টিনিয়া ক্যাপিটাস, বাচ্চাদের অবশ্য মাথায় টিনিয়া ইনফেকশন বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। আর বাচ্চাদের অবশ্য শরীরে যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, এবং যাদের ডায়াবেটিস কন্ট্রোল নাই, তাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, মানে ছত্রাক জাতীয় ইনফেকশন বেশি হয়। কারণ হলো ছত্রাক জাতীয় ইনফেকশন গুলো যাদের শরীরে ইমিউনিটি কমে আসে, প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অবশ্য প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সব রোগী, ব্যাকটেরিয়া ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন সবই হতে পারে, তার মধ্যে ফাঙ্গাস ইম্পর্টেন্ট। যে প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ফাঙ্গাল ইনফেকশন ঘন ঘন হয়। যেমন ছত্রাক জাতীয় রোগ কিন্তু মুখের ভিতরে হয়, এটাকে আমরা বলি ক্যান্ডিডিয়াসিস ইউজুয়ালি। এবং বাচ্চাদের হলে অনেক সময় শুধু মুখে না, মুখে এবং তাদের পরিপাক তন্ত্র হয়, পায়ুপথ থেকে শুরু করে মুখ পর্যন্ত পুরাটাই কিন্তু এফেক্টেড করতে পারে ক্যান্ডিডায়। ক্যান্ডিডা এক ধরনের ছত্রাক, এটা শরীরের ভিতরের অংশে হয়। যেমন ক্যান্ডিডিয়াল ভ্যাজানাইটিস একটা শব্দ আছে, যেটা মেয়েদের হয়, ভ্যাজানাল লিজন ইনফেকশন হয়, এটাকে বলে ক্যান্ডিডিয়াল ভ্যাজানাইটিস। এই ক্যান্ডিডা কিন্তু এক গ্রুপ অফ ফাঙ্গাস, এক ধরনের ফাঙ্গাস। তো ক্যান্ডিডা গুলোতেও এই ভরিকোনাজল কাজ করে, ভালো ভালো কাজ করে। এছাড়া এখন পর্যন্ত ফাঙ্গাল ইনফেকশনটা আমাদের শরীরের নানা জায়গায় হতে পারে, এবং বিশেষ করে এটা যাদের শরীরের ইমিউনিটি কম আছে, শিশু, বয়স্ক এবং যাদের ডায়াবেটিস আছে, এনাদের বেশি হয়ে থাকে। স্যার, সেক্ষেত্রে কখন কি কি লক্ষণ দেখলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে তার আসলে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এবং তার এখন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? বা আপনারা কিভাবে কি কি লক্ষণ দেখে থাকেন? মূল যেটা প্রধানত ফাঙ্গাল ইনফেকশন, যেটা নিয়ে আমরা খুব এখন মানে খুব বিপদে আছি, সেটা হলো যে অনেকগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এবং এই জন্য রোগীরা খুব উদ্বিগ্ন হয়ে গেছে। ফাঙ্গাল ইনফেকশন মূলত যে গোল গোল সার্কেলের মতো হয়, প্রথমে একটা ছোট দানার মতো হয়, তারপরে গোল সার্কেলের মতো, গোলাপ ফুলের মতো ছড়াতে থাকে। এবং ইদানিং দেখা যাচ্ছে যেটা রেজিস্ট্যান্ট যে ফাঙ্গাস ইনফেকশনটা পুরো শরীরে হয়ে যাচ্ছে। প্রথমে রোগী দেখে যে তার শরীরে কোনো চাপা জায়গায়, যেমন ইনগুইনাল রিজন যেটা বলি, কুস্কিতে কিংবা বগলে যেসব জায়গায় ঘাম বেশি হয়, সেসব জায়গায় সাধারণত শুরু হয়। কিন্তু ফাঙ্গাল ইনফেকশন শরীরে যে কোনো জায়গায় শুরু হতে পারে, মুখে শুরু হতে পারে, যেখানে ঘাম হয় সেখানে শুরু হতে পারে। প্রথমে ছোট্ট একটা দানার মতো হয়, পেপুলের মতো, সেটা আস্তে আস্তে গোল হয়ে ছড়াতে থাকে, দাদের মতো। সাধারণ ভাষায় সাধারণ মানুষ বলে রিং ওয়ার্ম। রিংওয়ার্ম তো একটা মানে লেমন টার্ম, সাধারণ মানুষের কথা। রিংওয়ার্মটা এসছে হলো যে দেখতে অনেকটা রিং এর মতো, এই জন্য এটার নাম বলা হয় রিংওয়ার্ম, আর সাধারণ মানুষ বলে এটাকে দাঁত। তো এটা যখন দেখে যে রিং এর মতো ছড়াচ্ছে এবং বেশ চুলকানি শুরু হচ্ছে, তখন তারা বুঝতে পারে যে তার দাঁত হয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তখন তারা ডাক্তারের কাছে যায়। ইউজুয়ালি আমাদের দেশের মানুষ এই সাধারণ এই যে ফাঙ্গাল ইনফেকশন গুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। সাধারণ যেমন টিনিয়া ভার্সিকুলার হলে সাদা সাদা একটু দেখতে খারাপ লাগে, এটাকে এমন কিছু গুরুত্ব দেয় না, কিছু মনে করে না। যারা একটু কনসাস লোক, যারা মানুষ যারা একটু সৌন্দর্য ঠিক রাখতে চায়, বা যারা একটু শিক্ষিত লোক, শহরে থাকে, তারাই শুধু চিকিৎসার জন্য আসে। আদারওয়াইজ
গ্রামের মানুষের তো অনেকেরই আছে, এরা এটা নিয়ে গুরুত্ব দেয় না। আর টিনিয়া ইনফেকশন যেটা যে দাঁতের মতো হয়, এটা তো বহু ওষুধ পাওয়া যায়, মানে বাজারের রাস্তায় ঘাটে পাওয়া যায় ওষুধ, কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ পাওয়া যায়, হুইট পিল টাইপের ওষুধ পাওয়া যায়, এগুলো ওই স্যালিসাইলিক বেনজোইক অ্যাসিড প্রিপারেশন, এগুলো দিলেও কমে যায়। কিন্তু যখন এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে গেছে, যেহেতু ইদানিং কিছু ফাঙ্গাল ইনফেকশন, সব না, কিছু কিছু মানুষের রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, সেগুলো আর নর্মাল ওষুধে কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের টার্বিনাফিন অথবা আপনার যে এক্সপিন নামে পাওয়া যায় স্কোয়ারে, টার্বিফিন নামে অনেক কোম্পানি, টেলফিন নামে পাওয়া যায়, এগুলো মোটামুটি এখনো অতটা রেজিস্ট্যান্ট হয়নি। এবং এখন লেটেস্ট ড্রাগ হলো ভরিকণা জল, কিন্তু মুশকিল হচ্ছে যে ভরিকণা জল ভরি যেটা, এটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না। এখন বাধ্য হয়ে আমাদের ডাবল বা ট্রিপল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। যেমন ইদানিং আমি যেটা করছি সেটা হলো যে যাদের জেনারেলাইজ ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, সারা শরীরে সার্কেল হয়ে গেছে, চুলকানি হচ্ছে, অনেক ডাক্তারের কাছে ঘুরতেছে, কেউ ফ্লুকোনা জল দিচ্ছে, কেউ কেটাকোনা জল দিচ্ছে, কেটোরাল ট্যাবলেট, ফ্লুকাল দিচ্ছে, বাট কোনোটাতে কাজ হচ্ছে না। তারপরে অনেক ডাক্তার টার্বিনাফিন দিচ্ছে, টার্বিনাফিন 250 মিলিগ্রাম একটা ট্যাবলেট, ডেইলি একটা ডোজ, সেখানে দুটো করে দিয়েও কাজ হচ্ছে না। তো ইন দ্যাট কেস ভরিকণা জল ইদানিং সাধারণ ডাক্তারেরও অনেকে জেনে গেছে, বিশেষ করে যারা থানা লেভেলে কিছু স্কিন স্পেশালিস্ট এখন চলে গেছে কনসালটেন্ট, তারাও স্টার্ট করছে লেখা। কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি একটা ফাঙ্গাল ইনফেকশনে একক ড্রাগে কার্যকরী হচ্ছে না। এক্ষেত্রে আমি যেটা করি, আমি দুটো বা তিনটা ড্রাগ কম্বিনেশনে দেই। এখন কম্বিনেশন ড্রাগ দিতে কিছু সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট হওয়ার জন্য মাঝে মাঝে কিছু বিশেষ করে লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এগুলো করতে হয়। এই হলো অবস্থা। এবং একই সঙ্গে আমরা ওরাল ওষুধের সঙ্গে সঙ্গে লোকাল অ্যাপ্লিকেশন এবং ওয়াশ, যেমন এখন কিছু কিছু পাওয়া যায়, যেমন অ্যান্টিফাঙ্গাল সোপ পাওয়া যায়, কেটোকোনাজল সোপ পাওয়া যায়, তারপরে লুলিকোনাজল সোপ পাওয়া যায়, কেটোকোনাজল সোপ যেমন কেটোরাল নামে পাওয়া যায়, তারপরে লুলিকোনাজল সোপ অবশ্য আমাদের এখানে পাওয়া যায় না, বিদেশ থেকে আসে একটা লিনেজ নামে ইন্ডিয়ান, এটা ভালো অ্যান্টিফাঙ্গাল। তারপরে যেমন আরেকটা পাওয়া যায়, যেমন ওই যে কে বলে ক্লোপাইরক, যেটা ক্লোপাইরেক্স এর একটা স্কোয়ার একটা শ্যাম্পু তৈরি করেছে। তো এটা বেসিক্যালি একটা ওয়াশিং এজেন্ট। তো ক্লোপাইরক শ্যাম্পু, এটা দিয়ে ওয়াশ করার পরে যদি কেউ লোকালি অ্যান্টিফাঙ্গাল ইউজ করে, ক্লোপাইরেক্স ক্রিম কিংবা লুলিকোনাজল বিভিন্ন নামে পাওয়া যায়, লুলিডার নামে পাওয়া যায়, এগুলা ইউজ করবে। অ্যাট দ্য সেম টাইম যদি সে মুখে ওষুধ খায়, ইউজুয়ালি ভালো হয়ে যায়, তবে ইট টেকস টাইম। এটা 1 থেকে 1.5 মাস লেগে যায় ভালো হতে। তবে এটা উদ্বেগের বিষয় যে এই গত 2 বছর যাবত, গত বছর এরকম অবস্থায় ছিল, এবছর গ্রীষ্মে এটার প্রকোপ খুব বেড়ে গেছে ফাঙ্গাল ইনফেকশনের, এবং ইট ইজ ভেরি অ্যালার্মিং টু আস। এই যে ওষুধগুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এটার পিছনে আসলে স্যার কারণ কি আপনার মনে হয়? যে আমরা যখনই আমরা কোনো নিজেরাই অনেক সময় যাচ্ছি ফার্মাসিতে থেকে গিয়ে নিজেরাই ট্রিটমেন্ট নিচ্ছি এবং নানা রকম অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল নিজেরাই নিজেদেরকে খাচ্ছি, এবং এর থেকেই কি আসলে এভাবে ওষুধ ইউজ করা বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই যে একজন রোগী ওষুধ নিচ্ছে এবং খাচ্ছে, বারবার হচ্ছে ইনফেকশন এবং বারবারই তারা কিভাবে নিজেরাই প্রেসক্রাইব করে খাচ্ছে, এই জন্য কি আসলে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে? আপনার কি মত স্যার এই ব্যাপারে? হ্যাঁ, দুটো কারণই আছে। একটা হলো তুমি যেটা বললা, দ্যাট ইজ রাইট, এটা ঠিক। এদেশে তো ওষুধ কিন্তু কোনো প্রেসক্রিপশন লাগে না, যে কোনো মানুষ যে কোনো ওষুধ কিনতে পারে। বেশিরভাগ মানুষ, আমি তো মনে করি যে 90% মানুষ দোকানদারের কাছ থেকে গিয়ে বলে যে দেখেন আমার দাদের মতো তো ওষুধ দেন, দাদের ওষুধ দেন। দোকানদার এমনই ওষুধ দেয় যেটাতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, মানে ডোজ ঠিক মতো হয় না। যেমন ফ্লুকোনাজলও যদি দেয়, ডেইলি 50 মিলিগ্রাম দিতে হয়, ওই 2-4 দিন খেলো, 7টা দিল আর বন্ধ করে দিল, তখন তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো, তখন আর এটাতে কাজ হবে না, হচ্ছে না। তারপরে এই যে ওষুধ উল্টাপাল্টা দেয়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইদানিং হচ্ছে সেটা হলো যে আমাদের দেশে তো কম্বিনেশন কিছু ক্রিম পাওয়া যায়, যেমন স্টেরয়েডের সঙ্গে অ্যান্টিফাঙ্গাল। এখন স্টেরয়েডের সঙ্গে ডাবল কম্বিনেশন ওষুধ আমরা সাধারণত লিখি না, যারা স্পেশালিস্ট তারা বোঝে যে না, কম্বিনেশন স্টেরয়েড দিলে রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, কিন্তু সাধারণ ডাক্তার এটা বোঝে না। বাজারে তো সবই আছে, যেমন পেভিটিন, পেভিসান, এগুলো কম্বিনেশন, ফাঙ্গাস আছে, অ্যান্টিফাঙ্গালও আছে, এর মধ্যে স্টেরয়েডও আছে। এখন একটা রোগীকে যখন কম্বিনেশন দেয়, তখন হয় কি স্টেরয়েডের ইফেক্টে তার রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তখন আর ফাঙ্গাসের কাজ করে না।
কিন্তু যারা জি ডাক্তার তারা তো এটা দিবে না, যারা স্পেশালিস্ট তারা এটা দিবে না। এটা হলো একটা জিনিস যে এই উইদাউট এনি প্রেসক্রিপশন দোকানদারদের কথা মতো বা সাধারণ ডাক্তার যারা নামে ডাক্তার, কোনো ডিগ্রি টিগ্রি কিছু নাই, সবাই তো ডাক্তার এখন, তো তারা যে ওষুধগুলো দিচ্ছে এটা তো একটা কারণ, তুমি যেটা বলে দ্যাট ইজ রাইট, যে জি এটা র্যান্ডম ইউজের জন্য, আনইথিক্যাল ইউজের জন্য, বা উল্টাপাল্টা ইউজের জন্য, বা ডোজ ছাড়া ইউজের জন্য রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। এটা হলো একটা। আরেকটা হলো আমার জি ধারণা ইদানিং একটা মানে রেজিস্ট্যান্ট একটা স্ট্রেন এসছে দেশে, এটা শুধু স্ট্রেন আমাদের এখন ইন্ডিয়াতে এসছে, এই সাবকন্টিনেন্টে প্রায় সব দেশেই এই জিনিসটা ডেভেলপ করছে, আচ্ছা যে কিছু রেজিস্ট্যান্ট টাইপের স্ট্রেন আসছে ফাঙ্গাসের, যেটা কোনো ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল যেগুলো এখন মার্কেটে পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কাজ করতে চায় না। ইভেন এই যে ভরিকোনাল সবচেয়ে লেটেস্ট ড্রাগ যেটা ভরি স্কোয়ার নিয়ে আসে, সেটাও কিন্তু কাজ করতেছে না। এখন ইদানিং আমরা ভরি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য অন্য যেগুলো মেজার, যেমন অ্যান্টিফাঙ্গাল ওয়াশ, ক্লোপারাজল ওয়াশ, তারপরে কেটোকোনাজল ওয়াশ, সাবান দিয়ে হোক বলো ওয়াশ করি, তারপরে লোকাল অ্যাপ্লিকেশন অ্যান্টিফাঙ্গাল গুলো লাগাই, এগুলো দিয়ে জি ট্রিটমেন্ট করে ভালো রাখার চেষ্টা করি। তবে আচ্ছা ওষুধের সঙ্গে সঙ্গে নিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাঙ্গাসের জি যেগুলো মূল কারণ সেটা কিন্তু বুঝতে হবে, অনেকে এই জিনিসগুলো বুঝতে চায় না। যেমন ফাঙ্গাস কেন হচ্ছে সেটা তো বুঝতে হবে, যেমন গরমে ঘামে এটা বাড়ে, রেগুলার শরীরটা ওয়াশ করতে হবে, সম্ভব হলে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু বা অ্যান্টিফাঙ্গাল সাবান দিয়ে ওয়াশ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে তার যদি কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকলে বারবার ফাঙ্গাল ইনফেকশন হয়, তার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, বা অন্য কোনো কারণ থাকতে আচ্ছা পারে, শরীর রেজিস্ট্যান্স কমে গেছে, সেটা দেখতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে। এবং ডাক্তাররা, আমরা যখন কোনো রুগী আমাদের কাছে আসে, আমরা এই পরামর্শগুলো জি দেই যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জি থাকবেন, সাবান লিখে দেই, জি বা আমরা একটা শ্যাম্পু লিখে দিই, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, যে আপনি রেগুলেটরতে ওয়াশ জি করবেন মাথা এবং শরীরটা, সাবান দিয়ে রেগুলার গোসল করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো কাপড় চোপড়। ফাঙ্গাস তো বারবারই আসে, আর ফাঙ্গাস তো সহজে মরে না। তো এই যেমন জি এই যে টিনিয়া ভার্টিকুলার যে ফাঙ্গাস আছে, মেলাসিসি ফারফান নামে একটা ফাঙ্গাস আছে, এটা খুবই খারাপ। আচ্ছা এটা ওই বিছানার মধ্যে রেখে 7 দিন জীবিত থাকে। কাজেই আমরা এই জন্য কাপড় চোপড় রেগুলার ওয়াশ করতে বলি, প্রয়োজন হলে আয়রন করতে বলি, হট আয়রন, জি যাতে ফাঙ্গাস গুলো মরে যায়। অনেক সময় আমরা রোগীদেরকে কাপড় চোপড় গরম পানিতে সিদ্ধ করতে বলি, অথবা ওয়াশ করে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকাতে বলি, যাতে ফাঙ্গাস গুলো কাপড় থেকে আবার নতুন জি করে এসে অ্যাটাক না করে। এই নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট। জি এখন রোগী যদি শুধু ওষুধ খায় আর কোনো নিয়ম না মানে শরীর পরিষ্কার রাখলো না, নোংরা থাকলো, সাবান দিয়ে গোসল করলো না, ডায়াবেটিস কন্ট্রোল করলো না, তাহলে কিন্তু কোনো ওষুধে কাজ করবে না। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আচ্ছা কিন্তু খুব স্যার ইম্পর্টেন্ট একটা আপনি জিনিস। বলছিলেন যে আসলে আমাদের কাপড় চোপড় রোদে দেওয়া বা ক্লিন রাখা এবং হ্যাঁ, আহ, মানে হ্যাঁ, সংক্রমণ প্রিভেনশনের জন্য এগুলো এটা তো খুবই প্রয়োজন, ফাঙ্গাস তো কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে জি ছত্রাক যে রোগ আরো বা যে ফাঙ্গাস তো একটা তো, এটা যেমন সংক্রামক রোগ, একই সঙ্গে এটা তো ছোঁয়াচে রোগ, কন্টাজিয়াস ডিজিজ। ছোঁয়াচে যেমন হাজবেন্ডের ছোঁয়াচে ওয়াইফের হচ্ছে, বাসায় যদি একজনের জি ফাঙ্গাল ইনফেকশন হয়, দেখা যায় আস্তে আস্তে সবারই হয়ে যাচ্ছে, কারণ এটা তো ছোঁয়াচে রোগ, জিনিসপত্র কাপড় চোপড়ের জি কন্ট্যাক্টে এটা ছড়াচ্ছে। কাজেই জি একজনের যখন প্রথমে ফাঙ্গাল ইনফেকশন হয়, সে যদি ট্রিটমেন্টে আসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রেগুলার সাবান দিয়ে গোসল করে, কাপড় চোপড় ধোয়, তাহলে তো আরেকজনের আর হচ্ছে না। কিন্তু সে যদি জি সেটা না বোঝে, তাহলে যেমন একজন ভদ্রলোকের হলো, তার কাছে তার ওয়াইফের হবে, তার ছেলে মেয়েদের হবে, এমনকি বাড়ির অন্য লোকদেরও তো হয়ে যাবে, কাপড় সেক্ষেত্রে চোপড় আশেপাশের জিনিসপত্র। মানুষের কি করণীয়, মানে যারা পরিবারে রয়েছে একজন পেশেন্টের যার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তার জি, পরিবারে যারা তার সাথে রয়েছে এবং একই বাসায় আছে, তারা কিভাবে নিজেদেরকে মানে প্রোটেক্ট করবে বা কি কি করবে যাতে করে তাদের এই ছত্রাক সংক্রমণ না হ্যাঁ, হয়? হ্যাঁ, যাতে সংক্রমণ না হয় সেই জন্য তাকে করতে হবে যে তার কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। যার ফাঙ্গাল আচ্ছা ইনফেকশন হচ্ছে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে যাওয়া যাবে না, তার শরীরের কন্ট্যাক্টে যাওয়া যাবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আচ্ছা যে তার জিনিসপত্র কাপড় চোপড় আলাদা করতে হবে, যেমন জি টিনিয়া ক্যাপারিসের চিরুনি আলাদা করতে হবে, এরকম আর কি, আচ্ছা তার জিনিসপত্র আলাদা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো যে তাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে ফাঙ্গাসটা তাকে না অ্যাটাক করে। যেমন সে যদি আগে থেকে নর্মাল সাবান ইউজ না করে একটা অ্যান্টি ফাঙ্গাল সাবান ইউজ করে, তাহলে তার যদি ফাঙ্গাস দুই আচ্ছা একটা এসেও যায় শরীরে, ওটা অ্যান্টি ফাঙ্গাল সাবান দিয়ে ওয়াশ করলে চলে যাবে, বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে চলে যাবে। এইভাবে তাকে সাবধান থাকতে হবে, এটাই উচিত আর কি। আচ্ছা তাহলে নতুন করে আর ছড়াবে না। জি জি এটা তো এখন খুব ধন্যবাদ স্যার। কমন। আপনি জি অনেক জি, সুন্দর করে আমাদেরকে বললেন যে কিভাবে আসলে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি যদি আমাদের পরিবারে কারো ইনফেকশনটা থাকে। স্যার আমাদের কাছে আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমরা একটা জি, দুটো প্রশ্ন এখন নিয়ে। স্যার প্রথমে প্রশ্ন করেছে আতাউর রহমান, উনি প্রশ্ন করেছেন, মাই ব্রাদার হ্যাজ বিন সাফারিং ফাঙ্গাল ইনফেকশন উইথ সিভিয়ার ইচিং
প্লিজ গিভ মি আ বেটার সলিউশন। ওনার ভাইয়ের সিভিয়ার ইচিং, মানে অনেক চুলকানি হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন ধরে উনি অনেকদিন সাফার করছে, উনি একটা হ্যাঁ, সলিউশন চাচ্ছে স্যার। আসলে তো ওই ফাঙ্গাল ইনফেকশন অনেক ধরনের হয়, এখন এটা চোখে না দেখে একদম সলিউশন জি বলা খুব মুশকিল। তবে আমি যেটা জি বলবো সেটা হলো যে একটা প্রপার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে। তার সঙ্গে চুলকানির জি জন্য আমরা যেসব অ্যান্টিহিস্টামিন দেই, চুলকানি নিরোধক, যেমন অ্যান্টিহিস্টামিন গুলো যেগুলো আছে, টার্বি যেমন আমরা স্কোয়ারের টি বাস্ট আছে, তারপরে রুপাটিডিন আছে, রুপাডিন নামে, জি রুপাট্রোল নামে আছে। তারপরে অ্যান্টিহিস্টামিন। এগুলো কমন অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, এন্টিস্টা, তারপরে হিস্টাসিন, যেটাই হোক একটা জি অ্যান্টিহিস্টামিন, সুইটেবল একটা অ্যান্টিহিস্টামিন। যদি ঘুম না হয় তাহলে একটা সিডেটিভ জাতীয় অ্যান্টিহিস্টামিন, যেমন জাইরিল বা এরকম জাতীয় একটা অ্যান্টিহিস্টামিন দিতে বলি। একটা অ্যান্টিফাঙ্গাল থাকবে, একটা অ্যান্টিহিস্টামিন থাকবে, যদি সিভিয়ার হয় কম্বিনেশন অ্যান্টিফাঙ্গাল দিতে হবে মুখে। এবং তাকে চুলকানি নিরোধের জন্য অ্যান্টিহিস্টামিন খেতে হবে, একটা চুলকানি নিরোধক ওষুধ। এট দ্য সেম টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটা অ্যান্টিফাঙ্গাল সাবান দিয়ে গোসল করতে হবে, অ্যান্টিফাঙ্গাল ওষুধ জি মাখতে হবে। আমি মনে করি যে এটা একজন চর্মরোগ বিশেষজ্ঞের দেখানো উচিত, কারণ ফাঙ্গাল ইনফেকশন তো হাজার রকমের হয়, এবং রেজিস্ট্যান্ট ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এখন আমরা দেখলেই বুঝতে পারি। কারণ যেগুলো রেজিস্ট্যান্ট জি ফাঙ্গাল ইনফেকশন সেগুলো কিন্তু মানে খুব তাড়াতাড়ি স্প্রেড করে এবং শরীরের বিভিন্ন জি জায়গায় হয়ে যায়। আর যেগুলো রেজিস্ট্যান্ট নয় সেগুলো একই জায়গায় অনেকদিন থাকে, যেমন টিনিয়া ক্রুরিজ যেটাকে আমরা বলি কুস্কিতে থাকে, এটা কমন, এই দুই পাশে চাপায়, জি দুই পায়ের পায়ের কুস্কিতে চাপাতে, মানে এটাকে আমরা বলি ইনগুইনাল আচ্ছা। রিজন। এখানে ফাঙ্গাল ইনফেকশন অনেক দিন ধরে থাকতে পারে, এটা সাধারণত রেজিস্ট্যান্ট হয় না, কারণ যেগুলো রেজিস্ট্যান্ট ফাঙ্গাল তাড়াতাড়ি সরা যায় শরীরে। তাই ওনার কি ধরনের ফাঙ্গাল ইনফেকশন এটা চোখে না দেখলে বলা মুশকিল। কিন্তু আমি মনে করি অবশ্যই একজন একজন স্কিন স্কিন স্পেশালিস্ট, স্পেশালিস্টকে, জি একজন একজন স্কিন স্কিন স্পেশালিস্ট, স্পেশালিস্টের কাছে গিয়েই এটা ট্রিটমেন্ট আসলে নিতে হবে, কারণ দেখে আসলে ডায়াগনোসিসের ব্যাপার থাকে। জি স্যার জি আমরা যদি এখন একটা ডায়াগনোসিসের ব্যাপারে আসি স্যার, মেইনলি আপনাদের কাছে যখন জি, রোগীরা যায় আপনারা স্কিন মানে লিশনটা দেখেই ডায়াগনোসিসটা মেইনলি করেন, তাছাড়াও কি কোনো হ্যাঁ। টেস্ট কি করা হয় বা কোনো ইনভেস্টিগেশন কি আপনারা দেন, বা কি কি ধরনের টেস্ট করা যেতে পারে বা করা হয়? অ্যাকচুয়ালি যারা স্কিন স্পেশালিস্ট তারা ক্লিনিক্যাল আইডিয়া 99% ফাঙ্গাল ইনফেকশন ডায়াগনোসিস করতে পারে, আমি তো পারি। জি আচ্ছা, তারপরেও জি খুব রেয়ারলি দুটো একটা কেসে, শতকরা একটা দুটো কেসে কনফিউশন হলে আমরা স্কিন স্ক্র্যাপিং জি ফর ফাঙ্গাস করতে দিই। মানে স্ক্র্যাপিং করে আচ্ছা ওই গ্লাসে দেখা যায় ফাঙ্গাস দেখা যায়, তো রিপোর্ট দেওয়া যায় ফাঙ্গাস পজিটিভ নট। যারা এক্সপার্ট মানে মানে কে বলে প্যাথোলজিস্ট বলেন, মাইক্রোবায়োলজিস্ট বলেন, বা যারা আছে আমাদের এখানে, তো আচ্ছা অ্যাকচুয়ালি ফাঙ্গাসের স্পেসিফিক কোনো ইয়ে নেই। তো যাই হোক, যারা আছে ওরা লিখে দেয় যে নেগেটিভ পজিটিভ লিখে দেয়। এটা হলো একটা টেস্ট। যদি কনফিউশন হয়, সাধারণ ডাক্তাররা কনফিউজ করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট করে, কিন্তু আমাদের করতে হয় না, কারণ আমরা দেখলেই বুঝতে পারি এটা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, অন্য অন্য কিছু টেস্ট করতে হয়, বিশেষ করে রেজিস্ট্যান্ট ফাঙ্গাসে বা এক্সটেন্সিভ হয়ে গেলে, যে তার ডায়াবেটিস আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ডায়াবেটিস থাকলে কিন্তু জি ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়, এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে বলি আমরা। এই দুটো হলো সবচেয়ে বেশি আচ্ছা ইম্পর্টেন্ট। তাছাড়া কিছু ড্রাগ দেওয়ার জন্য, যেমন ভরিকোনাজল, ভরি বা টার্বিনাফিন, এই জাতীয় ওষুধ যখন আমরা প্রেসক্রাইব করি, তখন কিছু টেস্ট করতে হয়, যেমন লিভারে বা কিডনিতে আচ্ছা কোনো প্রবলেম থাকলে কিছু আচ্ছা কিছু জি ড্রাগ দেওয়া যায় না। আর কিছু কিছু ড্রাগ দিলে, যেমন ভরিকোনাজল, টার্বিনাফিন, কিছুদিন খাওয়ার পরে আমরা টেস্ট করি যে তার লিভারে বা কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা করতে হয়। তো ডায়াগনোসিস জন্য জি ফাঙ্গাল ইনফেকশনে, বিশেষ করে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যে শরীরের বাইরে যেগুলো, যে সেটা দাঁত চাপেরই হোক, টিনিয়া কর্পোরিস বা কুরুডিস কিংবা ভার্সিকুলার যাই হোক, এগুলোর জন্য কিন্তু খুব একটা ইনভেস্টিগেশন দরকার হয় না, দেখেই চেনা যায় এগুলো। জি সুবিধা হলো এটাই। জি ছত্রাক রোগের একটা যেহেতু সুবিধা হলো কি, চর্মরোগের তো বেশিরভাগ চর্মরোগ তো চোখে দেখা যায়, যেহেতু চামড়ার উপরে, এটা একটা সুবিধা। কাজেই যদি একজনের ডার্মাটোলজির, যে চর্মরোগ বিশেষজ্ঞ, তার যদি ক্লিনিক্যাল এই সাত থাকে, 90% চর্মরোগ আমরা চোখে দেখেই ডায়াগনোসিস করতে পারি। আর সবচেয়ে মুশকিল হলো কি, আমাদের দেশে তো ল্যাবরেটরি ফ্যাসিলিটি কম। আমাদের দেশে যেমন মাইক্রোলজিস্ট আমাদের এখানে নাই, বলা যায় আলাদাভাবে। আমরা তো ওই আন্দাজের উপর ট্রিটমেন্ট কথাটার মানে হলো এরকম, যে আমাদের ক্লিনিক্যাল সার্ট থাকতে হবে, তাহলে আমরা ডায়াগনোসিস করতে জি পারি। যারা ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট, যারা এক্সপার্ট, তাদের ফাঙ্গাল ইনফেকশনের জন্য 99% ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না, ল্যাবরেটরি পরীক্ষার দরকার হয় না। তারা চোখে দেখে এটা চিনতে পারে, বড়জোর একটা ম্যাগনিফাইং গ্লাস দরকার হয় বা ডার্মাটোস্কোপ দরকার জি হয়, এর বেশি কিছু দরকার হয় না। জি। তো
ধন্যবাদ স্যার। স্যার আপনি ডায়াগনোসিসের ব্যাপারে অনেক কিছু টেস্ট কি কি করা যেতে পারে, আসলে খুব বেশি টেস্ট লাগে না আপনি বললেন, কি কি টেস্ট করা যেতে পারে আমার কিছুটা আইডিয়া হলো স্যার। স্যার জি, আপনি বলছিলেন যে টিনিয়া ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন শরীরের যে কোনো জায়গায় হতে পারে। যে তো কোনো জায়গায় হতে অনেকেরই পারে। দেখা যায়, জি হ্যাঁ, স্যার, মাথার স্ক্যাল্পে কি এটা হতে পারে স্যার, মানে মাথার হ্যাঁ, মাথার চুল? স্কাল তো হতে পারে, এটাকে বলে টিনিয়া ক্যাপিটিস আমাদের ভাষায়। তো টিনিয়া আচ্ছা, ক্যাপিটিস বা ফাঙ্গাল ইনফেকশন আমরা যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদের বেশি হয়। বাচ্চাদের একটা ফাঙ্গাল বাচ্চাদের ইনফেকশন হয় বেশি। মাথায়, গোল গোল মতো। জি এটাকে জি। এটা ক্যারিওনও বলি আমরা, টিনিয়া ক্যাপিটিস। বাচ্চাদের এটা খুবই আচ্ছা আছে কিন্তু এটা বাচ্চাদের স্কুল থেকে হয়, বাচ্চাদের এক এক বাচ্চা থেকে আরেক বাচ্চার হয়। বাচ্চারা খেলাধুলা করে, ওই যে মাথায় মাথায় লাগে, চুলে চুল লাগে, একজনের চুল ধরে আরেকজন টানে, যার ফলে কি এক বাচ্চার কাছ থেকে আরেক বাচ্চার হয়। এটা হলো টিনিয়া ক্যাপিটিস। এটা একটা আছে ক্যারিওন। ক্যারিওনটা একটু রেজিস্ট্যান্ট টাইপের ফাঙ্গাস থেকে হয়। এটার মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হলে অনেকটা উঁচু হয়ে ইনফেক্টেড হয়ে যায় এবং গোল হয়ে যায়, এবং এটার ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট, এবং এটা অ্যান্টিবায়োটিক লাগে, অনেক সময় স্টেরয়েড থেরাপি পর্যন্ত লাগে এটা সাবসাইড করার জন্য, এটা সিভিয়ার হয়ে যায়। তো টিনিয়া ক্যাপিটিস যেটা যেটা মাথায় হয়, সেটা বাচ্চাদের বেশি হয়। অবশ্য সেটা বড়দেরও হতে পারে না তো তা না। তো বাচ্চাদেরই 90% ক্ষেত্রে বাচ্চাদের হয়, মানে বিলো 12 ইয়ার্স। আচ্ছা। আর অ্যাবভ 12 ইয়ার্স হলো 10% ক্ষেত্রে মাথায় ফাঙ্গাল জি ইনফেকশন হয়, এই আর কি। তো স্যার, ফাঙ্গাল ইনফেকশন যখন মাথায় কম হয়। ইনফেকশন, তখন জি, কি চুল পড়ে যায় বা কি, মানে তখন কি সমস্যাগুলো হ্যাঁ, হয় এবং যে যে কিভাবে জায়গাগুলো যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে চুল পড়ে যেতে পারে, চুল পড়ে যেতে আচ্ছা পারে অনেকটা, ওই যে মানে থোকা থোকা চুল পড়তে পারে, অনেক সময় সার্কেল হয়ে পোড়া চুলও পড়ে যেতে পারে যদি বেশি আচ্ছা এক্সটেন্সিভ ফাঙ্গাল ইনফেকশন হয়, এই আর কি, হতে আচ্ছা। পারে। জি চুল পড়ে জি যেতে পারে স্যার, বাচ্চাদের। তাহলে এটা তখন করণীয় কি থাকবে স্যার? কোনো ট্রিটমেন্ট বা শ্যাম্পু কি রয়েছে যেগুলো দিয়ে ট্রিটমেন্ট দিলে হ্যাঁ, ঠিক হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে? অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল শ্যাম্পু যেমন ক্লোপাইরেক্স শ্যাম্পু যেটা করছে এরা, জি জি স্কোয়ারেট, এটা বলছিলেন ভালো। আপনি। এটা দিয়ে ওয়াশ জি করতে পারে। তাছাড়া এমনিও কীটকণাজল শ্যাম্পু যেমন সিলেক্ট প্লাস, তারপরে জি ড্যান্সেল, এই জাতীয় যেগুলো শ্যাম্পু আছে কীটকণাজল শ্যাম্পু, জি। এগুলো সিলেক্ট প্লাসও ভালো। বাচ্চাদের জন্য আরো ভালো সিলেক্ট প্লাস, কারণ এটা 1.9% কীটকণাজল আছে, আর বাজারে যেগুলো আছে সবই আচ্ছা 2%। তো বাচ্চাদের জন্য জি আমি প্রিফার করি সিলেক্ট প্লাস। সিলেক্ট প্লাস শ্যাম্পু দিয়ে দৈনিক ওয়াশ করবে, লোকাল একটা অ্যান্টি ফাঙ্গাল লাগাবে। আর মুখে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো ওরা ক্যাপসুল খেতে পারে না, সিরাপ দিই আমরা। সিরাপ পাওয়া যায়, ফ্লুকোনাজল সিরাপ পাওয়া যায়। আর যেগুলো কেরিয়ান হয়, যেগুলো রেজিস্ট্যান্স কেস, সেগুলোতে একটু অ্যান্টিবায়োটিক লাগে, অনেক সময় একটু মুখে স্টেরয়েড সিরাপও দিতে হয় বাচ্চাদের, নাহলে এটা কন্ট্রোল করা আচ্ছা মুশকিল হয়ে যায়, খুব তাড়াতাড়ি সরে যায়, চুল পড়ে যায়। বাবা মায়েরা খুব উদ্বিগ্ন হয়ে যায় এটা নিয়ে, যে বাচ্চার কি জি হলো, এটা চুলকা, সারাদিন চুলকাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, খুব উদ্বিগ্ন হয়ে যায়। এটা খুব জি। বাচ্চাদের বাচ্চার বাবা মায়েরা খুব উদ্বিগ্ন হয়ে যায়, বিশেষ করে চুল পড়ে যাচ্ছে কেন, বাচ্চারা তো এরকম চুলকাচ্ছে কেন, কি হচ্ছে স্যার অনেকেরই মাথায়। ভাবেন স্যার, মহিলাদেরও যদি এটা হয়, তাদের চুল পড়ে গেলে তাদেরও একটা হ্যাঁ, মহিলাদের সমস্যা হতে হয়ে পারে, দাঁড়ায়। হ্যাঁ, মহিলাদের হতে পারে। যদিও মহিলাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন কম হয়, কিন্তু হলে চুল পড়ে যায় জি এবং এটা ঠিক জি। হয়ে যায়। অ্যান্টি ফাঙ্গাল আচ্ছা দিলে যখন ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল হয়ে যায়, চুল আবার গজায় জি যায়, সুবিধা হলে সেটা জি। বাচ্চাদেরও গজায়, মহিলাদের কারণ পুরুষদের সবারই গজায়, সুবিধা আছে এটা একটা। আচ্ছা ফাঙ্গাল আচ্ছা, ইনফেকশন তো তাহলে চিন্তার স্টিল, কারণ নেই। জি ফাঙ্গাল ইনফেকশন তো ছত্রাক ইনফেকশন তো আর ইনকিউরেবল ডিজিজ না, এটা কিউরেবল। তো জি। ইদানিং কিছু কি রেজিস্ট্যান্ট ফাঙ্গাল ইনফেকশন আসছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিউরেবল, সেটাতে এক্সটেন্সিভ ট্রিটমেন্ট লাগে এবং সেটাতে একটু লম্বা চিকিৎসা লাগে। জি। কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের আচ্ছা জন্য যে প্রবলেমগুলো তৈরি হয়, যেমন শরীর হলে দাগ পড়ে যায়, তারপরে মাথায় জি। হলে চুল পড়ে যায়, এগুলো তো কমপ্লিকেশন আছে। এবং সেগুলো ফাঙ্গাল ইনফেকশনটা কন্ট্রোল হয়ে গেলে, ভালো হয়ে গেলে, আমরা কিছু ওষুধ দিই দাগগুলো কন্ট্রোল করার জন্য, দাগগুলো ওঠানোর জন্য। যেমন আচ্ছা চুল, ফাঙ্গাল ইনফেকশনের জন্য একজনের চুল পড়ে গেল, এক মহিলারই পড়ে গেল, এটা তো মারাত্মক ব্যাপার। জি চুল, মহিলাদের চুল পড়লে তারও, বিশেষ করে বিবাহযোগ্য মেয়েদের চুল পড়লে তারও মুশকিল। সেক্ষেত্রে জি। চুল গজানোর কিছু ওষুধ আছে, সেটা আমরা দিই। লোকাল কিছু অ্যাপ্লিকেশন আছে, আচ্ছা সেটা আমরা দিই। এটা জি এটা দিয়ে আমরা এটা ম্যানেজ করি, এটা কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আহ, জি এটা জি। একটু সুবিধা হলো এটা। ধন্যবাদ স্যার। জি জি, স্যার, আরেকটা অসুখ আছে যেটা ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে দেখা যায়, ফাঙ্গাল ইনফেকশন। অনেকেরই হ্যাঁ, দেখা যায় যে স্যার পায়ের যে আঙ্গুল রয়েছে না, আঙ্গুলের ফাঁকে ফাঁকে হয় ফাঙ্গাল ইনফেকশনটা। এটাকে হ্যাঁ, আসলে ডায়াবেটিস পেশেন্টদের বেশি হয় এবং ডাক্তাররা অনেকেই বলে না ডায়াবেটিস এটা, পেশেন্টদের পা কেয়ারফুলি চেক করতে। হ্যাঁ, সেইটার আঙ্গুলের ব্যাপারে ফাঁকে, আঙ্গুলের ফাঁকে, হাতের এবং পায়ের আঙ্গুলে যে ফাঙ্গাল ইনফেকশন গুলো হয়, তো এই ইনফেকশন গুলো এই সাদা সাদা হয়ে যায় আঙ্গুলের ফাঁকগুলো। এটা জি বেশিরভাগ জি ক্ষেত্রে হয় হাউস ওয়াইফদের, যারা ঘরের কাজ করে, যারা পানি আচ্ছা বেশি ধরে, ডিটারজেন্ট বেশি ধরে, শেষ জি ফাঙ্গাল ইনফেকশন শেষ শেষ অবস্থায় হয়।
যাদের হাত পা গুলো জি সবসময় শেষ সাথে থাকে, আঙ্গুলের পাগুলো শেষ সাথে থাকে, সবসময় ঘরের কাজ করে, পানির কাজ করে, কাপড় কাচার কাজ করে, ঘর মোছার কাজ করে, ওদের তো হাত পা গুলো জি ভেজা থাকে, যার জন্য ওদের হাতে পায়ে টিনিয়া পেডিস আমরা বলি, আর টিনিয়া ম্যানামও বলি, যে ইন্টারডিজিটাল ব্লাস্টোমাইকোসিস বলে এটাকে। যাই হোক, এগুলো জি মেডিকেল টার্ম, এগুলো সাধারণ মানুষ বুঝবে না। তবে আঙ্গুলের ফাঁকে, পায়ে এবং হাতের ফাঁকে সাধারণত হাউসওয়াইফদের বা যারা পানির কাজ করে ভেতর, তাদের বেশি হয়। তবে বয়স্ক মানুষের সাথে যে ডায়াবেটিস আছে তাদেরও হয়, তারা একটু পানিতে ভিজে যায়। ডায়াবেটিক পেশেন্ট, বয়স্ক আচ্ছা মানুষ বা যারা বেশি পানিতে হাত পা ভেজায়, তাদেরকে আমরা সবসময় বলি যে পানিতে বেশি হাত ভেজাবেন না, এবং আচ্ছা সাবান জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করবেন, সবসময় মাইল্ড ক্লিনজার ইউজ করবেন। আর বয়স্ক মানুষ বা জি যাদের ডায়াবেটিসের জন্য এটা বেড়ে যাচ্ছে বা শুধুমাত্র ডায়াবেটিসের জন্য হচ্ছে, তাদেরকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। আর আচ্ছা তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সেটা হলো যে এক নম্বর তো ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। দুই নম্বর হলো পানিতে হাত পা ভেজানো কমাতে হবে। যেমন যারা নামাজ পড়ে 5 বার উজু করে, 5 বার ভেজে, জি তাদের এটা জি করা যাবে না। আমরা নামাজের সময় জি উজু না করে তায়াম্মুম করতে বলি। ডান হাতে অনেকের হয়ে যায় আচ্ছা আঙ্গুলের ফাঁকে, আমরা বলি যে আপনি হাত দিয়ে ভাত খাবেন না, চামচ দিয়ে খান, কারণ হাত দিয়ে ভাত জি অনেক ভেজে থাকলে এটা বেড়ে যাবে। এগুলো তো আচ্ছা মেজার আছেই। প্লাস আমরা এই ক্ষেত্রে মুখে অ্যান্টি ফাঙ্গাল দেই। আর এখানে কিন্তু আঙ্গুলের ফাঁকে কিন্তু ফাঙ্গাসের ক্যান্ডিডা ইনফেকশন বেশি হয়, ওই শেষের চাপা থাকে তো, চাপা জায়গায় ক্যান্ডিডা গুলো বেশি হয়। ক্যান্ডিডা এক জি ধরনের ফাঙ্গাস, জি তবে ক্যান্ডিডা জি ইনফেকশনে ভরিকোনাজল বা টার্বিনেটিপিনিন ইফেক্টিভ। আর ক্যান্ডিডা ইনফেকশনে ফ্লুকোনাজল, ফ্লুগালও কিন্তু ইফেক্টিভ। এখনো ক্যান্ডিডা গুলো অতটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করেনি। তো আমরা যখন দেখি যে না এটা পিওরলি ক্যান্ডিডা ইনফেকশন, তখন আমরা ফ্লুকোনাজল দিয়ে ট্রিটমেন্ট করি, কারণ এটা তুলনামূলক সস্তা ড্রাগ। আর এগুলো এগুলো তো অনেক দামি ওষুধ, বরিকোনাজল বা জি টার্বিনাফিন, যেটা এগুলো দামি ওষুধ, ট্রিটমেন্ট করি আমরা। তো এটা ভেজা মূলত হচ্ছে যে শেষেতে থাকার জন্য, ভেজা থাকার জন্য, এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকার জন্য হাতের ফাঁকে, পায়ের ফাঁকে জি ফাঙ্গাল ইনফেকশন হয়। এটা হলো মূল কথা। তো এটা সবার এরকম মাথায় থাকা হলে শুরু হয়েছে। তখন স্যার আসলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তখন ট্রিটমেন্ট নেওয়া ভালো। স্যার হ্যাঁ। একজন দর্শক অপেক্ষা করছে স্যার, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই স্যার। জি। প্রশ্ন করেছেন জি কে সবুজ। উনি প্রশ্ন করেছেন শরীরের ব্যাক সাইডে ঘামাচির চেয়ে একটু বড় গোটা অনেক চুলকাচ্ছে, কি করব? না, এটা এটা বয়স কত তার? বয়স যদি এরকম উনি হয়, ওই বয়স মেনশন করেননি। আচ্ছা, আচ্ছা, এটা হলো সাধারণত টিন এজারদের 12 বছর থেকে 25-30 বছর পর্যন্ত ব্রণ হয়, এবং এক ধরনের ব্রণ হয় যে পিঠের উপরের অংশে। ব্রণ তো সাধারণত শরীরের উপরের অংশে হয়, মানে চেস্ট, জি ব্যাক, ডানা এবং মুখ, এই 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 রিজনে জি ব্রণ হয়। মানে এইখান থেকে, এই লেভেল থেকে উপরে ব্রণ হয়, বেশ করে ফেসে বেশি ব্রণ হয়, কারণ এই রিজনটা ওয়েলি জি থাকে, ওয়েলিনেসের জন্য ব্রণ হয়। তো এই পেশেন্ট যে কমপ্লেন করলো, তার শরীরের উপরের, পিঠের উপরের অংশে ঘামাচি হচ্ছে একটু বড় বড় গোটা, আমার ধারণাটা এক ধরনের ব্রণ। আর যাদের একটু অ্যালার্জি জি টেন্ডেন্সি থাকে, তাদের ব্রণ কিন্তু চুলকায়। যেমন একজন মানুষের অলরেডি একটু আচ্ছা অ্যালার্জি টেন্ডেন্সি আছে, তার যদি ব্রণ হয়, জি এমনকি মুখে হলেও সেটা চুলকাবে। আর এক ধরনের ব্রণ আছে যেটা মুখের চেয়ে পিঠে বেশি হয়, এটাকে আমরা বলি বডি আচ্ছা একনি, মানে শরীরের একনি, পিঠে, ডানায়, বুকুর রকম বিষয়। ব্রণ সাধারণত মুখে বেশি হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীরও বেশি হয় মুখের তুলনায়, ওটাকে আচ্ছা বলে বডি একনি। আমার ধারণা এই ভদ্রলোক যেটা বলেছেন, ওনার একটা পিঠের উপরে একটু ব্রণ। আর ব্রণ যখন একটু বেশি হয়ে যায়, তখন এটাতে একটু এই মানে ভিতরে ছোট ছোট দানা হয়, শ্বাসের মতো হয়, পেকে যায়, পুঁজ হয়। এটা একটু সাধারণভাবে একটু চুলকানি হতে পারে, স্কিনে যে কোনো লেশনে একটু চুলকানি হতে পারে, বিশেষ করে যাদের আগে থেকে একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে। এটা কিছু কিছু মানুষ আছেন অ্যাটোপিক, যাদের ঠান্ডা, সর্দি, হাঁচি কাশি আছে, সামান্য একটু এদিক ওদিক হলে শরীরে চুলকানি শুরু হয়ে যায়, তাদের চুলকানি টেন্ডেন্সি থাকে, তাদের একটু চুলকানি হতে পারে ব্রণে। আমার ধারণা এক ধরনের ব্রণ, একটু অ্যালার্জি টেন্ডেন্সি থাকার জন্য তার চুলকা, আর কিছুই না। এই তো তার ব্রণের জন্য যেসব নিয়ম কারণ এটা মেনে চললে বা লোকাল একজন ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে এটা। এই অন্য কিছু না, এটা এটা ফাঙ্গাল ইনফেকশন না, কারণ পিঠের উপরের অংশে গোটা গোটা হতে ফাঙ্গাল ইনফেকশন হয় না এরকম। শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো।
স্যার আসসালামু হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার আমি নাদিম স্যার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে আছি, ডার্মাটোলজির হেড স্যার। আপনার আচ্ছা, জি, চেম্বারে জি, স্যার বেশ কয়েকবার গিয়েছি। কোনো একটা জি, জি, সমস্যা জি, হয়েছে স্যার, হ্যাঁ, মানে হ্যাঁ, মনে ওই যে হয় হ্যাঁ এই জন্য স্যার। ইন্টারনেটের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে তাদের। হ্যাঁ স্যার, এই জন্যই স্যার একটু বিঘ্ন করছে। হ্যাঁ, একটু ইন্টারাকশন হচ্ছে। স্যার কেমন আছেন স্যার? এখন শরীর ভালো তো আচ্ছা, স্যার? ভালো। বড়িতে লেখা শুরু করতে, বড়ি লিখতেছে তো। থ্যাংক ইউ স্যার। আমি দেখেছি স্যার, আপনার প্রেসক্রিপশন চলে আসছে স্যার আমার কাছে। তাই নাকি? আপনার, জি স্যার, মানে আর আপনার লেখা তো স্যার আমরা সবসময় ফলো করি এবং সবাইকে বলি হ্যাঁ, স্যার। স্যার আমিও মনে হয় অন এয়ারে চলে এসেছি স্যার। তো আমি স্যার হ্যাঁ, জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি স্যার। হ্যাঁ, বলেন। স্যার আসলে আমরা খুবই লাকি যে স্কয়ার এবং ডক্টর টিভির আজকের পর্বে আপনাকে স্যার পেয়েছি। জি, দর্শকদের উদ্দেশ্যে থ্যাংক ইউ। বলি, বাংলাদেশের ডার্মাটোলজি প্র্যাকটিসে পায়োনিয়ার বলতে যে কয়জন ডক্টরকে আমরা চিনি বা বুঝি, এম এন হুদা স্যার কিন্তু তাদের অন্যতম। স্যারের প্রেসক্রিপশন সব জুনিয়র ডক্টররা ফলো করেন এবং তার কাছ থেকে অনেক কিছু প্রতিনিয়ত শিখছেন তারা। আহ, তো আপনারা যারা ধৈর্য ধরে প্রোগ্রামটি দেখছেন এবং স্যারকে নানান প্রশ্ন করেছেন, স্যার কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং ত্বকে ছত্রাকের সংক্রমণ নিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে সাবলীল ভাষায় স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে বলি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে 1958 সাল থেকে যাত্রা শুরু করে এবং 1985 সাল থেকে কিন্তু বাংলাদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থান দখল করে আছে। স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের স্কয়ারই সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করে থাকে। আমাদের মোট 54টি প্রোডাক্ট আছে। তো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং সহজলভ্যতার কারণে এম এন হুদা স্যার থেকে শুরু করে বেশিরভাগ ডক্টর এবং পেশেন্টদের কাছে কিন্তু স্কয়ার একটি বিশ্বস্ত নাম। এবং আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই, স্যার প্রায়ই আমাদের প্রোডাক্ট চুজ করে থাকেন। তো স্যার একটা কথা কিন্তু বারবার বলছিলেন, রেজিস্ট্যান্সের কথা। এখন কিন্তু ত্বকে ছত্রাক থেকে শুরু করে বিভিন্ন অণুজীবের যে সংক্রমণ হয়, এই ক্ষেত্রে কিন্তু অনেক ট্রিটমেন্ট অকার্যকর হয়ে যাচ্ছে। তো স্যার বারবারই একটা জিনিস বললেন যে আপনারা অবশ্যই যে কোনো সমস্যার ক্ষেত্রেই ডক্টররা যে প্রেসক্রিপশন দিবেন সেটা ফলো করে আপনারা ওষুধ গ্রহণ করবেন। কখনোই নিজে নিজে বা কেমিস্টের দোকানে গিয়ে তাদের কাছ থেকে শুনে কোনো ওষুধ ইউজ করা উচিত না। অবশ্যই ডক্টররা যে প্রেসক্রিপশন দিবেন সেটা ফলো করবেন এবং আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে ভালো কোম্পানির ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্টটা একটু বেছে নেবেন। ডক্টরদেরকেও বলবেন যে স্যার আমাকে স্কয়ারের প্রোডাক্টটা দেন, হ্যাঁ তাহলে আমরা খুশি হব। আর একটা পরামর্শ থাকবে আপনাদের প্রতি, কোভিড-19 পিরিয়ড বাংলাদেশ থেকে কিন্তু ওভার হয়ে যায়নি। এখনো প্রতিনিয়ত মানুষজন আক্রান্ত হচ্ছেন, প্রতিনিয়ত আমরা মৃত্যুর খবর পাচ্ছি। তো দয়া করে আমরা কেউই যেন অসচেতন না হই, আমরা যেন ক্যাজুয়াল না হই। আমরা ঘরের বাইরে গেলে যেন অবশ্যই মাস্ক পরি, আমরা বারবার হাত ধোয়ার যে অভ্যাসটি গড়ে তুলেছিলাম সেটা যেন আমরা অব্যাহত রাখি। আমরা অবশ্যই নিজেকে এবং পরিবারের সবাইকে যেন আমরা সেফ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো আমি দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানাবো। ইমরান হুদা স্যারকে আমি আবারও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ডক্টর টিভির যারা আজকের আয়োজনে ছিলেন, আজকে একটু কারিগরি ত্রুটি হয়েছে, কিন্তু আশা করব যে এটা ওভারকাম হয়ে যাবে এবং আমাদের নেক্সট পর্বগুলোতে আমরা কারিগরি ত্রুটি ছাড়াই সুন্দরভাবে প্রোগ্রামটি দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ। আমি সবাইকে, আমি আমার পক্ষ থেকে দর্শক শ্রোতা যারা এই প্রোগ্রামে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমাদের দেশে এখন, আগে তো স্কিন স্পেশালিস্ট ওটা ছিল না তো অন্য দেশে, এখন প্রতি থানায় কনসালটেন্ট আছে একজন করে। তারপরে এখন ঢাকা শহরেই অন্তত 200 থেকে 250 স্কিন স্পেশালিস্ট আছে। আমাদের সময় আমরা যখন স্কিন স্পেশালিস্ট ছিলাম 80-র দশকের প্রথমের দিকে, তখন সারা বাংলাদেশে 20 জনের মতো স্কিন স্পেশালিস্ট ছিল। এখন তো 1000-এর উপরে আছে। কাজেই আপনারা নিজেরা ওষুধ দোকান থেকে কিনে খাবেন না। আপনারা একজন কোনো প্রবলেম হলে একজন স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, জন্ম বিষয়কে তার পরামর্শ মতো ওষুধ গ্রহণ করবেন। এইটা তাতে আপনাদের খরচ কমবে আমি মনে করি। কারণ উল্টা পুরো ওষুধ খাবেন, রেজিস্ট্রেশন হবে, আলটিমেটলি তো আপনাকে স্পেশালি যেতেই হচ্ছে, তাতে খরচ বেড়ে যাচ্ছে, লাভ তো নেই। আর তাতে করে আপনার শরীরে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, পরে আর কোনো ওষুধে কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই আবারও এবং এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন স্যার। জি।